গ্যাস্ট্রিকের সমস্যা এটা তো বেশ কমন একটা ব্যাপার তাই না? তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে কিছু সহজ প্রাকৃতিক উপায় আর লাইফস্টাইলের কিছু পরিবর্তন দিয়ে এই সিস্টেমের ভারসাম্যহীনতা ঠিক করা যায়। এখানে আমরা শুধু প্রমাণিত কৌশলগুলো নিয়েই কথা বলবো। দেখুন ৬২% ভাবা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রায় ৬২% প্রাপ্তবয়স্ক মানুষই বারবার গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। এর একটা ডাক্তারি নামও আছে, ডিসপেপসিয়া। আর আমাদের দেশে তো এই সংখ্যাটা আরও বেশি। তো এই যে ডিসপেপসিয়া, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আমাদের হজম ব্যবস্থার একটা ভারসাম্যহীনতা। মানে যখন প্রয়োজনের চেয়ে বেশি অ্যাসিড তৈরি হয়, হজম ঠিকমতো হয় না আর পেটে গ্যাস জমে। তো চলুন এই যান্ত্রিক গোলযোগটার সমাধান কি হতে পারে সেটাই ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা দেখব কিছু মূল প্রাকৃতিক মডিউলেটর। মডিউলেটর মানে হলো এমন কিছু উপাদান যা আমাদের সিস্টেমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের তালিকার প্রথম মডিউলেটরটা কিন্তু আমাদের সবার খুব পরিচিত, আদা। ক্লিনিক্যাল ট্রায়ালে মানে বৈজ্ঞানিক গবেষণায় এটা ফাংশনাল ডিসপেপসিয়ার ক্ষেত্রে দারুণ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন হলো আদা ঠিক কিভাবে কাজ করে। এর কার্যপ্রণালীটা বেশ ইন্টারেস্টিং। প্রথমত, এটা আমাদের পাকস্থলীকে দ্রুত খালি হতে সাহায্য করে, যাকে বলে গ্যাস্ট্রিক এম্পটিং। দ্বিতীয়ত, এটা অ্যান্ট্রাল সংকোচন বাড়ায়, মানে পাকস্থলীর পেশির নড়াচড়া বাড়িয়ে খাবার হজমে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এর সেফটি প্রোফাইলও খুব ভালো। ট্রায়ালে দেখা গেছে ৮৭%-এরও বেশি মানুষ এটা সহজেই সহ্য করতে পারে। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, খুব অল্প কিছু ক্ষেত্রে প্রায় ১২.৮% মানুষের বুকজ্বালা সামান্য বাড়তে পারে। আদার তর আমাদের তালিকার পরের উপাদানটি হল মৌরি। গ্যাস, পেট ফাঁপা বা ব্লোটিংয়ের মতো অস্বস্তিকর সমস্যাগুলোর জন্য মৌরি কিন্তু দারুণ কাজের। তো মৌরি কিভাবে কাজ করে? এর ভেতরে আছে অ্যানেথল নামের এক ধরনের তেল, যা পেটের পেশি খিঁচুনি কমাতে সাহায্য করে। এর একটা বিশেষ গুণ আছে যাকে বলে কার্মিনেটিভ প্রপার্টি, যা সরাসরি গ্যাস কমাতে কাজ করে। আর সব মিলিয়ে এটা অন্ত্রের স্বাভাবিক চলাচল বা পেরিস্টালসিসকেও উন্নত করে, ফলে পুরো হজম প্রক্রিয়াটাই অনেক মসৃণ হয়। এরপর আসা যাক খুবই সাধারণ কিন্তু দারুণ এক কার্যকরী উপাদানের কথায়, আর সেটা হলো কলা। অ্যাসিড কমানোর জন্য এটা খুব সহজ এবং লো অ্যাসিড একটা মডিউলেটর হিসেবে কাজ করে। কলার আসল জাদুটা লুকিয়ে আছে এর গঠন আর উপাদানের মধ্যে। এটা ইয়েরগতভাবেই একটু ক্ষারীয়, তাই পাকস্থলীর অ্যাসিডকে নিউট্রিলাইজ বা নিষ্ক্রিয় করতে পারে। এতে প্রচুর পটাশিয়ামও আছে। আর এর মধ্যে যে ফাইবার থাকে সেটা আমাদের খাদ্যনালীর ভেতরে একটা সুরক্ষার আস্তরণ তৈরি করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কিছু সলিড উপাদান নিয়ে কথা বললাম। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই, যেখানে আমরা কিছু উপকারী তরল আর প্রোবায়োটিক্স নিয়ে আলোচনা করব। এগুলো হজমের পুরো পরিবেশটাকেই ভালো রাখতে সাহায্য করে। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে গ্যাস্ট্রিকের সমস্যায় দুধ খেলে আরাম পাওয়া যায়, কিন্তু বিষয়টা ঠিক তা নয়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। দুধ হয়তো সাময়িকভাবে একটা আস্তরণ তৈরি করে আরাম দেয়, কিন্তু পরে দেখা যায় এটা অ্যাসিড উৎপাদন আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে দইয়ে থাকা প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের পরিবেশকে সাপোর্ট করে আর লম্বা সময়ের জন্য হজমে সাহায্য করে। দই তো গেল, এর বাইরে আরও দুটি দারুণ সিস্টেম সাপোর্টিং তরল আছে। একটা হলো জিরা পানি, যা আমাদের হজমের এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে, আর অন্যটা হলো ক্যামোমাইল চা। এটা আমাদের পেটের মসৃণ পেশিগুলোকে রিল্যাক্স করে, ফলে খাবার চলাচল অনেক সহজ হয়ে যায়। তো খাবার দাবারের কথা তো হলো, এবার তৃতীয় পর্বে আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ লাইফস্টাইল বা অভ্যাসগত পরিবর্তন নিয়ে কথা বলবো। এগুলোকে বলা যেতে পারে আমাদের হজম সিস্টেমটাকে ঠিকঠাক ক্যালিব্রেট করার কিছু নিয়ম। শুনতে একটু সায়েন্স ফিকশনের মতো লাগলেও বিষয়টা খুব সহজ। এটা হলো মাধ্যাকর্ষণের সাহায্য নেওয়া। অ্যাসিড রিফ্লাক্স ম্যানেজ করার জন্য এটা একটা পরীক্ষিত এবং খুবই কার্যকর কৌশল। তো কিভাবে মাধ্যাকর্ষণের সাহায্য নেব? ঘুমের সময়ে যাতে অ্যাসিড উপরের দিকে উঠে না আসে তার জন্য দুটো সহজ উপায় আছে। একটা ওয়েজ পিলো ব্যবহার করা, যেটা মাথা আর কাঁধকে আস্তে আস্তে উঁচু রাখে। আর ২, যদি সম্ভব হয় পুরো বিছানার মাথার দিকটাই ৬ থেকে ৮ ইঞ্চি উঁচু করে দেওয়া। কি খাচ্ছি সেটার পাশাপাশি কখন খাচ্ছি বা পান করছি সেটাও কিন্তু খুব জরুরি। এই স্লাইডে যে টাইমিং প্রোটোকলটা দেখানো হয়েছে সেটা খেয়াল করলে হজমের এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে আর পাকস্থলীর ওপর অপ্রয়োজনীয় চাপও পড়ে না। যেমন খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করা, খাওয়ার সময় বেশি পানি না খাওয়া আর খাওয়ার অন্তত ২-৩ ঘন্টা পর ঘুমোতে যাওয়া। এই নিয়মগুলো হজম প্রক্রিয়াকে দারুণভাবে সাপোর্ট করে। আচ্ছা,
এবার একটা একটু অন্য রকমের কিন্তু দারুণ কার্যকর কৌশলের কথা বলি, যেটা অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। এমন একটা জিনিস যা আমাদের লালা বা স্যালাইভা উৎপাদন বাড়িয়ে দেয়। জিনিসটা কি জানতে ইচ্ছে করছে না? জিনিসটা হলো চিনিমুক্ত চুইংগাম। অবাক হচ্ছেন? গবেষণা কিন্তু বলছে খাওয়ার পর কিছুক্ষণ সুগার ফ্রি চুইংগাম চিবোলে আমাদের মুখে লালা উৎপাদন অনেক বেড়ে যায়। আর এই লালা হলো একটা প্রাকৃতিক ক্ষারীয় বাফার যা খাদ্যনালীতে উঠে আসা অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়। তবে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কথা, মিন্ট বা পুদিনা ফ্লেভারে চুইংগাম এড়িয়ে চলতে হবে, কারণ ওটা কারো কারো ক্ষেত্রে হার্টবার্ন বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, আমরা তো অনেক সমাধানের কথা বললাম, কিন্তু কিছু বাহ্যিক কারণ আর সতর্কতাও আছে যেগুলোর দিকে নজর রাখা খুব দরকার। চলুন চতুর্থ পর্বে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। আমরা প্রায় একটা কথা শুনি, পেটের সমস্যাটা আসলে মনের কারণে হচ্ছে। এই স্লাইডটা কিন্তু সেটারই একটা পরিসংখ্যানগত প্রমাণ দিচ্ছে। ডেটা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে মানসিক চাপ আর উদ্বেগের সাথে গ্যাস্ট্রিকের অস্বস্তির একটা গভীর যোগাযোগ আছে। এই যে এখানে অডস রেশিও দেখানো হচ্ছে, এটা মূলত এই ঝুঁকিটাকেই সংখ্যায় প্রকাশ করছে। এবার একটা বেশ উদ্বেগজনক তথ্যে আসি। দেখুন, 79.1% একটা আঞ্চলিক গবেষণায় এই বিশাল সংখ্যক মানুষ জানিয়েছেন যে তারা ডাক্তারের পরামর্শ ছাড়াই গ্যাস্ট্রিকের ওষুধ, বিশেষ করে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই কিনে খান। এটা কিন্তু সেলফ মেডিকেশনের একটা বেশ ভয়াবহ চিত্র। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ডাক্তারের পরামর্শ ছাড়া লম্বা সময় ধরে এই পিপিআই জাতীয় ওষুধ খেলে অনেক বড় ঝুঁকি তৈরি হতে পারে। যেমন হাড় দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শরীরে ভিটামিন B12-এর অভাব হতে পারে, আর সবচেয়ে ভয়ের কথা হলো এর আড়ালে হয়তো আরও বড় কোনো রোগ চাপা পড়ে যেতে পারে, যা সময় মতো ধরা পড়ল না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে হলে একটা ত্রিস্তরীয় অ্যাপ্রোচ দরকার। মানে আমাদের সিস্টেমের রাসায়নিক, যান্ত্রিক এবং পরিবেশগত এই তিনটা দিকের ওপরই সমানভাবে নজর দিতে হবে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের শরীরের এই সিস্টেমের ভারসাম্য ফেরানো, এটা কি শুধুই ওষুধের কাজ, নাকি এটা একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জও? হজম স্বাস্থ্যের পুরো বিষয়টাকেই যদি আমরা একটা সিস্টেম হিসাবে দেখি, তাহলে এর সমাধানটাও হয়তো শুধু একটা বড়ি নয়, বরং একটা সুচিন্তিত ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। ভাবার মতো বিষয়, তাই না?